Hello everyone, welcome to my channel with another next video. Hope you are well by the grace of Almighty. I am also fine. Today we will discuss HSC Bangla first part এর short syllabus course and also for HSC Sub-20 বাংলা ফার্স্ট পার্ট কোর্স। ওকে, কথা না বাড়িয়ে ক্লাস শুরু করি। চলো ক্লাসে যাই। আজকে আমরা আলোচনা করব বিদ্রোহী কবিতা। আগেই বলে নিই, বিদ্রোহী কবিতার লেখক কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি। তার কবিতা অত্যন্ত গুরুগম্ভীরভাবে এখানে তিনি উপস্থাপিত করেছেন। অর্থাৎ এই কবিতাটা অনেক বড় হলো, এইচএসসিতে কিছু সংক্ষিপ্ত আকারে আছে এবং এই সংক্ষিপ্ত আকারের ভেতরেই অত্যন্ত কঠিনভাবে তিনি লিখেছেন। অর্থাৎ প্রত্যেকটা লাইনে তাৎপর্যপূর্ণ কিছু কথা আছে, যেটা না বুঝতে পারলে আমরা সৃজনশীলও লিখতে পারবো না, এমসিকিউ তো করতেই পারবো না। চলো কথা না বাড়িয়ে আমরা কবিতাতে দ্রুত চলে যাব। আজকের পাঠে আমরা যা যা শিখব: পাঠ পরিচিতি, লেখক পরিচিতি, কবিতার লাইন, কবিতার তথ্য ও লাইন ব্যাখ্যা, সৃজনশীল প্রশ্ন ও নোটভিত্তিক, এবং তোমাদের বোনাস পাঠ হিসেবে থাকবে একাধিক জ্ঞানমূলক প্রশ্ন এবং একাধিক অনুধাবনমূলক প্রশ্ন। সো ক্লাসটা হবে অনেক লেন্থি, ধৈর্য সহকারে আমাদের বুঝতে হবে, দেখতে হবে। সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি পিকে চ্যানেলের পক্ষ থেকে এবং পিকে ক্লাসের পক্ষ থেকে। আমি আছি প্রশান্ত কুমার, বাংলাবিদ তোমাদের সাথে। চলো শুরু করি। চলো বিদ্রোহী কবিতা সম্পর্কে আগে আমরা কিছু জেনে নিই। বিদ্রোহী কবিতায় যে বিদ্রোহ উপস্থিত করেছেন আমি বলে সেই শক্তিকে মূর্ত করে তুলেছেন, তার প্রকৃতি সম্বন্ধে বিরোধী ব্যাখ্যায় কবিতাটি সম্পর্কে এক মিশ্র প্রতিক্রিয়ার কারণ। সুতরাং প্রথমেই কবি আমি বলতে কি বুঝিয়েছেন তা বোঝবার দরকার। অর্থাৎ চলো আমরা কবিতাটা একবার দেখে আসি। আমি এখানে প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা রেখেছি। বলবীর বল উন্নত মমশির। সুতরাং এই দুইটা যে প্রথম লাইন, বলবীর বল উন্নত মমশির, এই লাইনের যে গুরুগম্ভীর ভাব আমরা আজকের তথ্যের মাধ্যমে সেটা ক্লিয়ার করার চেষ্টা করব। আজকের স্লাইড আমি রেখেছি 50টা মতো স্লাইড হবে তোমাদের জন্য রেখেছি, সেজন্য ভিডিওটি একটু লেন্থি হবে, কিন্তু এক ক্লাসে সব শেষ হয়ে যাবে, সেইভাবেই আমি রেখেছি। তাই একটু বড় করলেও আমাদের হয়তো সমস্যা হবে না। কবির কবিতাতে দৃঢ় আত্মপ্রকাশ অর্থাৎ আত্মবিশ্বাস ফুটে উঠেছেন। তিনি যে খুবই আত্মবিনয়ী, নিজের উপরে বিশ্বাস এর ফলে কী কী হতে পারে সেটি এই কবিতায় তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। আশা করছি আমার কথাগুলো তোমরা বুঝতে পারছো। আগে আমি কিছুটা আলোচনা করে নিচ্ছি যাতে আমার বোঝাতে একটু সুবিধা হয়। দেখো, কবিতার প্রত্যেকটি লাইন বোঝাতে গেলে আমার অনেক সময় লাগবে, সেজন্য আমি কিছু গুরুত্বপূর্ণ লাইন রেখেছি, সেইগুলো আলোচনা করব এবং পুরো কবিতাটা তোমরা পড়বা। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে বলবা। কমেন্ট বক্স তো অবশ্যই খোলাই থাকবে।
তো চলো শুরু করি। এই পরিচয়ে কবির পার্থিক জীবনের ধূলিমলিন পরিচয় ভাবলে অবিচার এবং প্রত্যেকের আত্মসম্মান। আচ্ছা, এখানে আমরা এই লেখাগুলো নিয়ে আমরা অত্যন্ত ডিটেলসে যাব না, আমি এখানে লিখেছি, তোমরা ক্লাসটার স্ক্রিনশট নিয়ে এগুলো পড়ে নিবা, তাহলে তোমাদের জন্য ভালো হবে। আমি এটা পড়তে গেলে ভিডিওটা আরও লেন্দি হবে, আমি অত লেন্দি করতে চাচ্ছি না, সর্বোচ্চ 1 ঘন্টার ভিতরে যাতে আমি সারতে পারি সেই রকমভাবে আমি ক্লাসটা নেব, ঠিক আছে? কারণ আমার অনেক কাজ করতে হবে। আমি যদি এখন এত রিডিং পড়তে যাই তাহলে তোমাদেরই বিরক্ত লাগবে, আমি তোমাদের বিরক্ত করতে চাই না এবং আমি নিজেও বিরক্ত হতে চাই না। তো চলো নেক্সট স্লাইডে দেখি আমরা কী লিখেছি। কাজী নজরুল ইসলামের মনের মধ্যে শক্তি ফিরন, এখানে যে শক্তিটা তিনি পেয়েছেন সেটা হলো আত্মশক্তি বা আত্মবিশ্বাসের যে শক্তিটা তিনি পেয়েছেন, সেই শক্তিতে উদ্বুদ্ধ করে আমিটা তিনি উল্লেখ করেছেন। আমি বলতে শুধু ব্যক্তিগতভাবেই কবিকে মনে করা ঠিক হবে না, এখানে আমি যে কেউ হতে পারে। এর পরিচয় আরও বিস্তৃত। কবি এখানে নতুন যুগের মানুষের অর্থাৎ তরুণদের, দুঃখিত টেনের শব্দ হয়তো হালকা করে উঠে গেছে, এখানে টেন যায় তো, ঠিক আছে, আশা করছি এরকম আর হবে না, সেজন্য আমি ভিডিওটা কিছু সময় বন্ধ রেখে আবার করছি। অলরেডি 2 মিনিটের ভিডিও চলে গেছে আমার হাত থেকে সময়, আমি বেশি কথা না বলে ক্লাসটা শুরু করি। আচ্ছা, আমি বলতে এখানে কবি স্বাধীন বাংলাদেশের যে কোনো মানুষকে বুঝিয়েছেন, যার অবশ্যই আত্মবিশ্বাস, দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে। এখানে কবির কথাগুলো অত্যন্ত সুন্দর, ঠিক আছে? আমরা পরের স্লাইডে যাব। আমি তো বললাম এত কিছু পড়তে গেলে আমার অনেক সময় লাগবে, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে দেখে পড়ে নিও, কাজে আসবে। হ্যাঁ, চলো কবিতাটাকে কীভাবে রচনা করেছেন, কখন রচনা করেছেন সেই সম্পর্কে আমরা দু একটা কথা পড়ে নিই। এত কথা তো আমাদের লেখক পরিচিতিতে লেখা নাই, পাঠ পরিচিতিতেও লেখা নাই, সেজন্য আমি একটু তুলে রাখার চেষ্টা করেছি। 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধ থেকে ফিরে আমরা লেখক পরিচিতিতে দেখে পাই 1917 সালে কবি সৈনিক হিসেবে যোগদান করেন এবং 1920 সালে তার এই দলটা ভেঙে দেওয়ার কারণে কবি কলকাতাতে ফিরে আসেন এবং লেটোর দলে যোগদানের মাধ্যমে তার কবি সত্তার জাগ্রত ঘটে এবং কবি সত্তার জাগ্রততেই তিনি বিজলি পত্রিকাতে সর্বপ্রথম 1922 সালে এই বিদ্রোহী কবিতাটা রচনা করেন। চলো আমরা এখানে কি লিখেছি আমি একটু পড়ে নিলে আমাদের ভালো হবে। আশা করছি আমার কথাগুলো খুবই ক্লিয়ার আসছে। একটু সাউন্ড মাউন্ট ঠিক আছে নাকি একটু দেখো, কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবা। 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধ থেকে ফিরে কাজী নজরুল ইসলাম তার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু মুজাফফর আহমেদের সাথে কলকাতায় বসবাস করেন। 1921 সালের ডিসেম্বরে যখন কলকাতার 3 থেকে 4 সি তালতলা লেনে বসবাস করতেন, নজরুল কবিতাটি পেন্সিলে লেখেন। মুজাফফর আহমদের মতে কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল 6 জানুয়ারি 1922 7 তারিখ বিজলি পত্রিকায়। প্রকাশের পর কবিতাটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং দ্য মুসলিম ভারত, প্রবাসী, মধুমতি, সাধনা ম্যাগাজিন সহ বিভিন্ন পত্রিকাতে প্রকাশ করা হয়। বিদ্রোহী এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত, আমি এটা বলতে ভুলে গেছি। মাত্রাবৃত্ত ছন্দে এটা মাত্রাবৃত্ত ছন্দ হচ্ছে সরি একটু ওয়েট করে। মাত্রাবৃত্ত ছন্দ এখানে 8+5 মাত্রার যে অমিত্রাকার ছন্দ, সেই ছন্দটি রচিত। 149টি 8টি স্তবক মানে 8টা সারিভাবে ভাগ করা আছে এবং 149 পঙ্ক্তির অর্থাৎ 149 লাইনের ব্যাখ্যা। ওকে,
আমরা নেক্সট স্লাইডে চলে আসি। লেখক পরিচিতি। লেখক পরিচিতি আমাদের অলরেডি পড়া হয়ে গেছে। লেখক পরিচিতি তোমরা বই থেকে পড়ে নাও। আমি এত কিছু লিখেছি কিন্তু পড়াবো না। আমরা এবার কবিতাটা দেখতে পাচ্ছি, কবিতাটার ব্যাখ্যায় যাব আমরা। কবিতাটা দেখে আমাদের কোনো লাভ নেই। চলো, কবিতার ব্যাখ্যা আমাদের সামনে প্রতীয়মান। তার আগে আমাদের কিছু শব্দার্থ দেখতে হবে। শব্দার্থগুলো আমার স্লাইডে নেই, তোমরা বইটি বের করো। আমি শব্দার্থগুলো ওখানে থেকে বলে দেবো, তোমরা অনুগ্রহপূর্বক ওখান থেকে পড়ে নিও। আমি স্লাইডে রাখতে পারিনি, খুবই দুঃখিত। আমার স্লাইড তৈরি করার সময় হয়তো মনে ছিল না, তাই রাখতাম। পরবর্তী স্লাইড থেকে আমি রাখার চেষ্টা করব। ওকে। বলো বীর, বলো উন্নত মমশির। দেখো, শির নেহারি আমার নত শির। আমি কবিতাটা অতটা সুন্দর আবৃত্তি করতে পারি না, তোমরা একটু কষ্ট করে হলেও বুঝে নিতে হবে, আমার কিছু করার নেই। এইভাবেই আমি পড়াবো, যেভাবে পড়াই সেভাবেই তোমাদের বুঝতে হবে। বেশি কথা হয়ে যাচ্ছে মনে হচ্ছে আজকে, তাই না? খুব বিরক্ত বোধ করছো যে ক্লাসের ভিতরে এত বকবক করছে কেন? ঠিক আছে, আমি এবার জাস্ট পড়াশোনা করাবো, বকবকের পরিমাণটা কমাই দিচ্ছি। চলো শুরু করি। বীর, আমরা বীর কাকে বলি? যার সাহস আছে তাকেই তো আমরা বীর বলি, তাই না? বলো উন্নত মমশির। শির মানে কি? শির মানে হলো মস্তক। শির মানে কি শোনা? শির মানে হলো মস্তক। শির নেহারি। নেহারি শব্দের অর্থ দেখে প্রত্যক্ষ করা, অর্থাৎ প্রত্যক্ষ করা। শির নেহারি, দেখো শব্দার্থ কিন্তু আমি এখানে দিয়ে রেখেছি এর ভিতরে, তোমাদের যাতে সমস্যা না হয়। নেহারি মানে হলো প্রত্যক্ষ করা। আমারই নতশির। নতশির মানে হলো অভিবাদন করা, অর্থাৎ মাথা নত করা। ওই শিখর হিমাদ্রি। হিমাদ্রি বলতে এখানে হিমালয়কে বোঝানো হয়েছে। চলো এবার ব্যাখ্যা দেখি। নেহারি শব্দের অর্থ হলো প্রত্যক্ষ করা, আর হিমাদ্রি শব্দের অর্থ হলো হিমালয়। এবং সে কবির আত্মদম্ভ, আমি দেখি বলেছি আত্মবিশ্বাস, আত্মদম্ভ, অহংকার, সেগুলো সব একইভাবে প্রকাশিত হয়েছে। তিনি মনে করেন তার উন্নত ও গর্বিত শির দেখে হিমালয় চূড়াও মাথা নত করবে। অর্থাৎ এখানে প্রথমে 3 লাইনে কবির আত্মদম্ভ এতটাই তীব্র যে মহা উঁচু বা মহাপারাজ হিমালয়, তিনিও কবির এই আত্মবিশ্বাস বা আত্মদম্ভের প্রতি মাথাটা তিনি নত করবেন। চলো পরের স্লাইডে কি লেখা আছে? আমি প্রলয়ের নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। সাইক্লোনটাকে আমরা বুঝি, নটরাজটা কি? নটরাজ হলো মহাদেবের, অর্থাৎ হিন্দু ধর্মের পৌরাণিক মতে বা শিব পুরাণ মতে একটি দেবতা শিব, যাকে ধ্বংসের দেবতা বলা হয়। তিনি নৃত্যের ছন্দে সব কিছু ধ্বংস করতে পারবেন বলে তাকে নটরাজ বলা হয়েছে। নটরাজ মানে সাধারণত, নট মানে এখানে নৃত্যকে বোঝানো হয়েছে, অর্থাৎ নটরাজ তিনি এবং এখানে যে তিনি নাচের মাঝে যে মহাপ্রলয় সৃষ্টি করবেন, এই প্রলয়ের সাথে কবি নিজেকে তুলনা করেছেন, কারণ তিনিও মনে করেন মহাদেবের মতো তিনি নাচবেন এবং এতে সাইক্লোন হবে এবং আমাদের বর্তমানে যে পরিস্থিতি সেটির ধ্বংস হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে কবি নিজেকে মহাদেবের সাথে তুলনা করেছেন এবং তাহার দৃষ্টিভঙ্গির সাথে, অর্থাৎ তাহার কর্মকাণ্ডের সাথে তুলনা করেছেন। আশা করছি প্রথম 6 লাইন ক্লিয়ার। আমি অনিয়ম উচ্ছৃঙ্খল দলে যাই। সরি, স্লাইডটা চেঞ্জ হয়ে গেছে, আমি স্লাইডটা নিয়ে আসি। আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন। বিদ্রোহী কবিতা পরাধীনতা, অন্যায় ও অসাম্যের বিরুদ্ধে রচিত। তাই এই অসাম্য সৃষ্টিকারী সকল আইন কানুন শৃঙ্খলের বেড়াজালকে তিনি অতিক্রম করেছেন। কবিতাটা 1922 সালে লেখা, যেখানে ভারতবর্ষই স্বাধীন হয়নি, সেখানে বাংলাদেশ কীভাবে স্বাধীন হবে? সেখানে ব্রিটিশরা বাঙালিদের উপর চালাতো স্টিম রোলার। এই স্টিম রোলারের যত
সেখানে ছিল যত অন্যায়, অবিচার, অসাম্য। এই অন্যায়, অবিচার, অসাম্য সৃষ্টিকারী যে সকল ব্রিটিশরা আইন প্রদান করত, এই আইন কানুনের বেড়াজালে কবি থাকতে পছন্দ করতেন না। তোমরা জেনে অবাক হবে, কবি মাত্র 8 বছর বয়সে তার পিতাকে হারান এবং 5 বছর বয়স এবং তার স্থানীয় এক মক্তবে পড়ে তার নিম্ন প্রাথমিক শিক্ষা শেষ করেন। ঠিক আছে, অর্থাৎ তিনি অত্যন্ত দারিদ্র ফ্যামিলিতে বিলংস করেন, অর্থাৎ হি লিভস আ পোর ফ্যামিলি। ওকে, আমরা পরের স্লাইডে যাই। আমাদের এতটুকু আশা করি ক্লিয়ার। এখানে আমি একটু সামারি করি। এখানে কবি নিজের আত্মদম্ভকে এতটাই প্রকাশ করেছেন যে তিনি কোনো কিছুর কাছে মাথা নত করবেন না, অথবা কোনো কিছুর কাছে থেমে যাবেন না, অর্থাৎ কোনো কিছু তাকে বেড়াজালে বা বাধা দিতে পারবে না। আশা করছি পূর্ববর্তী স্লাইড ক্লিয়ার। এবার আমরা পরবর্তী স্লাইড ক্লিয়ার করি এবং কবিতার আর কিছু স্লাইড আমি রেখেছি, বেশি স্লাইড নেই কবিতার এই 10টা স্লাইডের পরে আমরা সৃজনশীল প্রশ্নে যাব। খুব দ্রুত আমরা শেষ করব যাতে তোমাদের সমস্যা না হয়। আমি ধুসটি, আমি এলোমেলো, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী। এখানে ধুস, এটা ধুস মহাদেবের আরেক নাম। আমরা মহাদেবের আরেক নাম কবিতাতে পাবো পিনাকপানি। এখানে দ্বারাও আছে নাকি, না থাকলেও তোমরা আচ্ছা পরবর্তীতে দেখছি আমি আছে নাকি। স্লাইডটা অনেক আগে তৈরি করা, তো আমি ভুলে গেছি। হঠাৎ স্লাইড দেখে মনে হচ্ছে আমি এই ক্লাসটা আপলোড করিনি, তো সেজন্য ক্লাসটা আপলোড করছি যাতে এইচএসসি 26 এবং এইচএসসি 25 দুজনেরই উপকার হতে পারে। তো চলো আমরা যাই। ধুস হলো মহাদেবের আরেক নাম। এখানে ধুস দ্বারা মহাদেবের স্ত্রী, অর্থাৎ হিন্দু ধর্ম বা পুরাণ মতে মহাদেবের স্ত্রী সতী, তিনি তার স্বামী অর্থাৎ মহাদেবকে অত্যন্ত ভালোবাসতেন, অর্থাৎ তার স্বামীকে তিনি অত্যন্ত সম্মান করতেন। তিনি সতী সাবিত্রী তাকে বলা হয়, কারণ তিনি নিজের স্বামীর নামে কিচ্ছা, অর্থাৎ তার পিতা ইচ্ছা করায় তিনি তার নিজ দেহকে বিসর্জন দেন, অর্থাৎ অগ্নিতে তিনি তার প্রাণ বিসর্গ করেন। এই সতীর প্রাণ বিসর্গ দেখে মহাদেব অত্যন্ত ক্রোধিত হন এবং তার এলোকেশ, অর্থাৎ যে ধ্বংসাত্মক রূপ, সেটা প্রকাশ পায় এলোকেশের মাধ্যমে, এবং তার এই রূপটাই হচ্ছে ধুসরূপ নামে, মহাদেবের ধুসরূপ নামে পরিচিত। আশা করছি ক্লিয়ার করতে পারছি। আমি হিন্দু ছেলে, সেই জন্য এতটা ক্লিয়ার করে এই কবিতাটা পড়াতে পারছি। অন্য কোনো ইসলামের টিচার আসলে আমাদের বুজরুগি পড়াবে, সেজন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি কিন্তু এখনই বলিনি যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমি এখন বলছি যাতে আমি এইভাবে তোমাদের খুব ভালোভাবে পড়াতে পারি। আচ্ছা, আমরা কথা না বলে তাড়াতাড়ি কবিতাটা শেষ করে আমরা পূর্ববর্তী স্লাইডের কিছু যে কনসেপ্টগুলো আমি বাদ দিয়েছি, কনসেপ্টগুলো আমাকে পড়াতে হবে। তো চলো। জটাধারী শিবের আরেক নাম ধুস, আমি এটা আগেই বললাম। এখানে এলোকেশ হলো কেশ, অর্থাৎ এলোমেলো চুল। এই এলোমেলো চুল দ্বারা, এই লাইনটা দ্বারা মহাদেবের ধ্বংসাত্মক রূপ প্রকাশ পেয়েছে। এখানে অকাল বৈশাখী ঝড়ের সাথে, এই লাইনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য। হ্যাঁ, এখান থেকে ঘুরে ফিরে অনেক এমসিকিউ হবে বলে, অথবা বিভিন্ন কলেজ পরীক্ষাতে দেখো আমিও রেখেছি কিছু প্রশ্ন। দ্বিতীয়টি হলো সুদ। আমি দ্বিতীয় অংশটা এখনো ব্যাখ্যা করিনি। আমি বিদ্রোহী সুদ বিশ্ববিধাত্রী মানে হলো পৃথিবী বা বিশ্ববিধাত্তা। ঠিক আছে, এখানে সুদ মানে হলো সন্তান বলা ভুল হবে, এখানে পুত্রই বলতে হবে। ঠিক আছে, আমরা এতটুকু ক্লিয়ার করে নাও। আমি একটু রিডিংটা পড়ে নাও। আমি এত রিডিংটা পড়বো না এখন, আর রিডিংটা পড়তে গেলে আমার অনেক সময় লাগছে। আমি পড়ে অলরেডি লাইনটা আমি নিজের মতোই বোঝাই দিচ্ছি, এখানে ব্যাখ্যাটা তোমরা একটু পড়ে নিলে হবে। এক হাতে বাঁকা বাঁশির বাঁশরি, এক হাতে রণতুর্য। হিন্দু ধর্মে হয়তো কৃষ্ণের কথা সকলে শুনে থাকবে, হিন্দু মুসলিম সবাই, খ্রিস্টান বৌদ্ধ সবাই শুনে থাকবে। কৃষ্ণের হাতে আমরা বাঁশরি দেখতে পাই। বাঁশরি অর্থ বাঁশি। তিনি বাঁশি বাজাবেন, অর্থাৎ প্রাচীন, এখানে আমি
দেখো ব্যাখ্যাটাতে একটু ভালো করে বোঝাই দিই। ব্যাখ্যাটাতে আমি লিখেছি তুর্য, এই যে রণতুর্য অর্থাৎ প্রাচীন রণবাদ্য বিশেষ। এখানে প্রাচীন রণবাদ্য বিশেষ বা রণতুর্য আসলে এখানে বিদ্রোহী সত্তার প্রকাশ পেয়েছে। অর্থাৎ তিনি এই যে বাঁশরি অর্থাৎ বাঁশরের মানে বাঁশির সুরটা আমরা সবাই জানি খুব মিষ্টি লাগে, এবং বাঁশির সুরটা আসলেই খুবই সুন্দর, যা আমাদের প্রেমের ইঙ্গিত দেয়। আছে না, অনেকেই আছে যে কোনো এক বাঁশিবাদক এর বাঁশির সুরে প্রেমে মাতোয়ারা হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে বাঁশের বাঁশরি প্রেমের ইঙ্গিত দিচ্ছে, অর্থাৎ ভালোবাসার ইঙ্গিত দিচ্ছে। আর এই এক হাতে রণতুর্য এটি হচ্ছে বিশেষ বিদ্রোহ বা কঠিন কোনো পরিবেশের মোকাবেলার জন্য ইঙ্গিত দিচ্ছে, অর্থাৎ তিনি প্রতিরোধ করে তুলছে। এখানে মমত্ব নিজ এক হাতে বাঁকা বাঁশরি, এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি অর্থাৎ বাঁশ দিয়ে তৈরি বাঁশি, আর এক হাতে রণতুর্য। তুর্য শব্দ প্রাচীন রণবাদ্য বিশেষ। এখানে বাঁকা বাঁশের বাঁশরি কবির প্রেম, সাম্যবাদী মনোভাবে ইঙ্গিত, আর রণতুর্য বিদ্রোহী সত্তা। অর্থাৎ এখানে নিজের দেশকে ভালোবাসেন কবি এবং নিজের দেশের জন্য যে প্রতিরোধ গড়ে তুলতে পারেন তার ভয়ঙ্কর রূপ আছে এই লাইনটা দ্বারা এতটুকুই বোঝানো হচ্ছে। এটা খ নম্বর প্রশ্নে আমি আরও একটু ভালো করে পড়াই দেবো, এইরকম ব্যাখ্যায় আমি লিখেছি। আমি ইসরাফিলের মহা হুঙ্কার। ইসরাফিল হতে ইসলামের কেউ, আমি হয়তো সঠিক জানি না, আমি এখানে আমার মন মতো লিখেছি। তোমাদের বইয়ের টিকাতে অনেক সুন্দর লেখা আছে, আমি ওখান থেকে কিছু লিখেছি। যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবা। ইসরাফিল হলেন পবিত্র কোরআনের উল্লেখিত বিশিষ্ট ফেরেশতা, অর্থাৎ একজন ফেরেশতা তিনি, যার সিংহের ফুয়ে প্রলয় ধ্বংস হবে। অর্থাৎ যে আল্লাহ তাআলার, যে তোমাদের ইসলামের আল্লাহ তাআলার যে গজব বা কেয়ামত নামে একটা কিছু ঘটবে, সেই কেয়ামতের সময় ইসরাফিল হাজির হবে। ইসরাফিল হাজির হয়ে তার যে সিংহা আছে, সিংহার ফু দিলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এখানে সেই বিধ্বংসী রূপটাকেই কবি নিজেকে, অর্থাৎ নিজে সেই মহাহংকারের যে প্রতিচ্ছবি, তিনি এই লাইন দ্বারা তিনি তা প্রকাশ করাচ্ছেন যে তিনি কতটা কড়া নিজের দেশের জন্য। আচ্ছা, এতটুকু আমি সামারি করি। তিনি নিজের দেশ রক্ষার জন্য কখনো বিদ্রোহী হচ্ছেন, কখনো মহাদেবের মতো ত্রিশূলবাহী হচ্ছে, কখনো কৃষ্ণের মতো বা বিষ্ণুর মতো, যেটাই বলো, শ্যামের যে বাঁশরি নিচ্ছে, এক হাতে তুর্য নিচ্ছে, আবার কখনো সেই ইসরাফিলের মহা ওঙ্কারের জন্য মতো সিংহা নিচ্ছে। আশা করছি এই স্লাইডটা ক্লিয়ার করতে পেরেছি আমি খুব সহজে। আমারও কষ্ট হচ্ছে ক্লাসটা নিতে আজকে খুব, কারণ এত বড় ক্লাসটা নেওয়া আমার পক্ষে অনেক কষ্টের, কারণ এখন আমার এমসিকিউ সমাধান দিতে হবে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি, খুব তাড়াতাড়ি শেষ করব। আমি চক্র, আমি মহাশঙ্খ, আমি প্রণবনাথ প্রচণ্ড। এখানে প্রণবনাথ শব্দের অর্থটা কি তোমরা কি জানো? প্রণবনাথ শব্দের অর্থটা কি? প্রণবনাথ মানে হলো এখানে হিন্দু ধর্মের ওঙ্কার ধ্বনি। প্রণবনাথ মানে হিন্দু ধর্মের ওঙ্কার ধ্বনি। তোমাদের যেমন পূর্ববর্তী স্লাইডে আমরা সিংহার ফু দেখলাম, অর্থাৎ ইসরাফিলের সিংহার ফু দেখলাম, এখানে আমরা হিন্দু ধর্মের ওঙ্কার ধ্বনিকে দেখব। ওঙ্কার ধ্বনি আমি এখনো পর্যন্ত স্লাইডে দেখিনি, এখন একটু লিখলাম, লেখাটা শুরু করা উচিত, যেহেতু ক্লাসটা চলছে, লেখার একটু কিছু লেখা উচিত। আমি চক্র, শঙ্খ, প্রণবনাথ প্রচণ্ড। হিন্দু ধর্মে দেবতা বিষ্ণু বা দেবতা নারায়ণ, যেটাই বলি আমরা, তার হাতে, তার ধারণা করা হয় তার চার হাতে থাকেন এই শঙ্খ, চক্র, গদাপদ্ম, এবং শঙ্খ, চক্র, গদাপদ্ম মূলত বিদ্রোহেরই প্রতীক, অর্থাৎ শান্তি রক্ষার জন্য তিনি অস্ত্রগুলো ধারণ করে থাকেন।
এই যে বিধ্বংসী ক্ষমতার প্রতীক আমরা এখানে লেখা আছে দেখতে পাচ্ছি। দেবতা বিষ্ণুর 4 হাত, এক হাতে থাকে শঙ্খ, চক্র, গদা, পদ্ম আমি বললাম। এবং এখানে বারবার স্লাইডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে এই প্রণবনাদ মানে আমি বললাম হলো ওঙ্কার ধ্বনি, অর্থাৎ মঙ্গলের প্রতীক বা শঙ্খ মঙ্গলের প্রতীক। এই শঙ্খে ওঙ্কার ধ্বনিকেই মূলত প্রণবনাদ এখানে বোঝানো হচ্ছে। চক্র এবং গদা বিধ্বংসী ক্ষমতার অধিকারী, কারণ এগুলো অস্ত্র। এ সকল দিয়ে তিনি মহা অপশক্তির বিনাশ ঘটিয়ে মঙ্গল প্রতিষ্ঠা করেন। আলোচ্য শঙ্খচক্রের সঙ্গে নিজেকে তুলনা করে কবি প্রতিষ্ঠার লক্ষ্যে অসাম্যের বিরুদ্ধে দৃঢ় অবস্থানকে স্পষ্ট করেছেন এই লাইন দ্বারা। দেখো, তোমাদের জন্য এই ব্যাখ্যাটা এত সুন্দর করে লেখা শুধুমাত্র আমার ভিডিওতেই পাবে তোমরা, তাছাড়া অন্য কোথাও পাবে না। এত সুন্দর ব্যাখ্যা আমি রেখেছি তোমরা যাতে আমার কথাটা মূলত আমি এই ব্যাখ্যাটা পড়ছি স্পষ্ট করার জন্য এবং কিছু শব্দার্থ জানানোর জন্য তোমাদের। যেমন প্রণবনাদ, এই শব্দটা তোমাদের কতে আসতে পারে। প্রণবনাদ শব্দের অর্থ কি? আমরা কি লিখবো? প্রণবনাদ শব্দের অর্থ ওঙ্কার ধ্বনি। প্রণবনাদ শব্দের অর্থ ওঙ্কার ধ্বনি, তাই তো? প্রণবনাদ শব্দের অর্থ ওঙ্কার ধ্বনি লিখতে পারবো। আশা করছি ক্লিয়ার। আমি খ্যাপা দুর্বাসা, এই লাইনটা আর একটু শুনবা। এগুলো সবই হিন্দু ধর্মের বিষয় নিয়ে লেখা, জানো, ভালো লাগবে। এবং আমিও সর্বোচ্চটা তোমাদের জানানোর চেষ্টা করছি। একাধারে এ তো বকবক করা অসহ্য লাগছে আমার, তাও আমি বকবক করছি। আমি খ্যাপা দুর্বাসা। দুর্বাসা হলো বিশ্বামিত্রের, ঋষি বিশ্বামিত্রের শিষ্য দুর্বাসা। তাকে মনে করা হয় তিনি আসলেই খুব রাগী ছিলেন। তার এই রাগের কারণে অনেক দেবতা, মানুষ, ঋষি দগ্ধ হয়েছেন। অর্থাৎ মুনি ঋষিরা এমনি দৈব ক্ষমতার অধিকারী হয়। যেমন তোমাদের ইসলামের নবীদের কথা বলো, খ্রিস্টানের যে যীশু খ্রিস্টের কথাই বলো, কারণ যীশু খ্রিস্টের তো আমরা কোনো অবতারের সিম্বল পাইনি। এখানে অবতার বলতে কি, অর্থাৎ উপরওয়ালা বা নিজের সৃষ্টিকর্তাকে স্বয়ং আসতে হবে না, তার কোনো এজেন্ট বা ফেরেশতা এসে বিশ্বে যে শান্তি প্রতিষ্ঠা করবেন। আমরা শুধু হিন্দু ধর্ম পেয়েছি এবং ইসলাম ধর্মে পেয়েছি, এইটা আর কোনো ধর্মে আমরা পাইনি। খ্রিস্টান ধর্মে স্বয়ং যীশু খ্রিস্টই ছিল এবং বৌদ্ধ ধর্মে বুদ্ধ ছিল। এবং তোমরা জেনে অবাক হবে যে বৌদ্ধ ধর্মের যে বুদ্ধ, সেটি হিন্দু ধর্মেরই অবতার। অর্থাৎ বলা যেতে পারে হিন্দু ধর্ম থেকে বুদ্ধ ধর্মের সৃষ্টি। আমি ধর্ম নিয়ে কোনো কথা বলতে চাচ্ছিলাম না, সরি। ধর্ম নিয়ে এখন আর কোনো কথা বলা আমার উচিত নয়। আমি যেখানে যাচ্ছি সেখানে যাচ্ছি, কিন্তু কবিতা প্রসঙ্গে এগুলো চলে আসছে। তো সরি, ক্লাসটাকে আমি আর বেশি ক্রুশিয়াল করবো না, আগাই। আচ্ছা, বিশ্বামিত্র শিষ্য, অর্থাৎ বিশ্বামিত্রের শিষ্য আমি এখানে বললাম। অর্থাৎ দুর্বাসা ছিলেন বিশ্বামিত্রের শিষ্য। তিনি অত্যন্ত ক্রোধিত, রাগী মতের ছিলেন এবং তার দগ্ধ চোখের আগুনে যে অনেক শত্রু, এখানে মূলত এটাই বোঝানো হয়েছে, তার ক্রোধের স্বরূপটাই উন্মোচন করেছেন কবি। এখানে ক্রোধকে উন্মোচন করেননি, ক্রোধের স্বরূপটাই। কারণ ঋষি দুর্বাসার এই ক্ষমতার কারণে অনেক ক্ষতি হয়েছে। তাই বলবো আমি এখানে তার সাথে ক্রোধের, হ্যাঁ আমি এখানে লিখেছি, ঠিকই লিখেছি, হয়তো ভুল লিখেছি না, ক্রোধের স্বরূপটাই উন্মোচন করেছে। ঠিক আছে, আমি এখানে সামারি করব না। এখানে এতটুকু হিন্দু ধর্মের বিষয়ে সামারি করতে গেলে আমাদের বোরিং লাগবে। আমি এটুকু বলতে পারি, তিনি বিশ্বামিত্রের শিষ্য দুর্বাসার মতো হবে এবং প্রয়োজনে কখনো মঙ্গলের প্রতীক হবেন, কখনো অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদী হবেন। আশা করছি এতটুকু ক্লিয়ার। এতটুকু কি আমার করে দেওয়া লাগবে? আশা করছি এতটুকু আমার করে দেওয়া লাগবে না। এই দুইটা অংশ আমাদের অবশ্যই ক্লিয়ার হয়েছে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাবো, খুব দ্রুত শেষ করতে হবে। আমি পরশুরামের
কঠোর কোঠা এই পরশুরামকে। এখন আমাদের জানতে হবে পরশুরামটা কে। পরশুরামটা কে? পরশু, আচ্ছা এখানে সিঙ্গল করে দিই, অত লিখা লিখে ভালো লাগছে না, সরি অত লিখবো না। আমাদের জন্য স্লাইড তৈরি হচ্ছে অলরেডি আরেকটা ভিডিও। তোমরা অবশ্যই কমেন্টে জানাও এর পরবর্তী গল্প লাগবে না কবিতা লাগবে। অবশ্যই কবিতা হলে ভালো হয়, কারণ গল্পতে হয়তো আমি একটা ক্লাস লেন্দি হবে না। গল্প তো আমি একটা ক্লাস এখন সেরে ফেলবো, সৃজনশীল একটু গুরুত্বপূর্ণ কিছু লাইন আর এমসিকিউ, ঠিক আছে? যেভাবে তোমরা অপরিচিততে পেয়েছো, অপরিচিতার হয়তো তোমাদের এমসিকিউতে সমস্যা আছে, আমি এমসিকিউটা ডাউট নাট অ্যাপে ক্লিয়ার করে দেওয়া আছে এবং আমি এখানে আপলোড করতে আমার কিছু সময় লাগবে ডাউট নাট অ্যাপ থেকে। তবে সেটা নিয়ে একটু কাজ করছি, আমার একটু সময় লাগলে আমি ওটা আপলোড করে দেবো। এবং আজকের এই ভিডিওতে আমরা বিদ্রোহী কবিতার A to Z শেষ করব। আমি আগেও বলেছি, এখনও বলছি। আচ্ছা আমরা তাড়াতাড়ি কবিতাটা শেষ করি, অলরেডি আমাদের 31 মিনিট ক্লাস হয়ে গেছে। আমি পরশুরামের কঠোর কোটা। এই পরশুরাম হলো হিন্দু ধর্মের একজন ঋষি বলবো। ইনি পরশুরামকে আবার বলা হয় বিষ্ণুর অবতার, দশম অবতার বিষ্ণু। তার হাতে একটা কুড়াল, তার হাতে আমরা দেখতে কুড়াল, যে কুড়াল দিয়ে তিনি এই বিশ্বের অর্থাৎ এই প্রকৃতিতে বা পৃথিবীতে 21 বার নিক্ষৈত্র করেছেন। দেখুন নিক্ষৈত্রটা কি? ক্ষৈত্র মানে মূলত রাজাকে বোঝায়, রাজা। এই অত্যাচারী ক্ষৈত্র রাজাদের ধ্বংস করেন, অত্যাচারী ক্ষৈত্র রাজাদের তিনি ধ্বংস করেন। অর্থাৎ সে রাজারা ছিলেন অত্যন্ত খারাপ, প্রজাদের উপর চালাতো শোষণ। এবং এই যে তিনি ধ্বংস করেন, তিনি আর তার মতোই কবিতার নিজেকে প্রকাশ করতে চান, ঠিক আছে? একটু পড়ে নিও, আমি এত সামারি করে দিচ্ছি এখন, কারণ লেন্দি হচ্ছে ভিডিওর এত কথা বলতে গেলে। আমি হলো বলরাম, আমি হল বলরাম স্কান্দে, আমি উপারি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নবশিশির আনন্দে। এতটুকু জাস্ট তোমরা বললেই পারবা। এখানে হল অর্থ হলো লাঙল, বলরাম শ্রীকৃষ্ণের ভাই, হিন্দু ধর্মের শ্রীকৃষ্ণের ভাই। স্কন্দ মানে কার? বলরাম হলবাহী অর্থাৎ লাঙলবাহী। লাঙলটা কী কাজে ব্যবহার করা হয়? আমাদের চাষাবাদের জন্য। কথিত আছে বলরাম সে হল চাষ করে, মানে লাঙল দিয়ে চাষ করে কৃষিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অর্থাৎ যে বৃষ্টির বাদল না হওয়া কালেও তিনি ফসল উৎপাদনে সক্ষম হয়েছেন। এই যে হল শব্দের অর্থ লাঙল। মহাভারতের অন্যতম চরিত্র বলরাম আর হল বা লাঙলের জন্য বিখ্যাত ছিলেন। এই লাঙল বিধ্বংসী ক্ষমতার অধিকারী, আবার এই লাঙল শান্তি বা কল্যাণের সুর। কবিতায় বলরামের সঙ্গে নিজেকে তুলনা করে কবি ধ্বংস কামনা করেছেন এবং অন্যায় অবিচারের অবসান ঘটিয়ে বৈষম্যমুক্ত পৃথিবী গড়ে তুলতে চান মহা আনন্দের মাধ্যমে। তিনি উপাড়ি ফেলে দেবেন অধীন বিশ্ব, মানে যে দেশে ব্রিটিশরা চালাচ্ছে নির্মম নৃশংস কাহিনী, সেইটা তুলে ফেলে দেবেন এবং নতুন যে সৃষ্টি করবেন, অর্থাৎ যে নতুন বিশ্বভাবে স্বাধীনতা পাবে, বৈষম্যমুক্ত নতুন পৃথিবী তিনি করতে চাচ্ছেন। আশা করছি ক্লিয়ার। কবিতাটাও এখানে শেষ। আমরা পার্ট 2 যাওয়ার আগে, সৃজনশীলে যাওয়ার আগে আরেকটু কিছু জানবো। আমাদের পার্ট 1-এ কিছু জানা বাকি আছে, আমরা ওগুলো জেনে নিয়ে আগে তারপরে আসছি কবিতার কঠিন লাইন। আচ্ছা কবিতাটা একটু, এখানে কবিতাটা রাখা আছে যে হিমালয়ের একটা ছবিও আমি রেখেছিলাম। এই স্লাইডটা কি দেখেছি কিনা আমার মনে নেই। স্লাইডটা দেখো, অনেক কাস্ট পেন্টিং করে আমার এই স্লাইডটা তৈরি করতে হয়েছে, সেজন্য একটা লাইক তো অবশ্যই দিবা তোমরা। চলো, তো এখানে লেখক পরিচিতি ও কবিতা পরিচিতি আছে দেখছি, কিন্তু আমার যতটুকু দরকার ততটুকু আমি এখানে পাবো, তাছাড়া পাচ্ছি না দেখছি। আচ্ছা আমি তো পড়াই ফেলেছি, এখানে আর বেশি কিছু নেই।
কাজী নজরুল ইসলামের মুখের উপর আবার দাগ পড়ে গেল কি করে। ঠিক আছে, স্লাইড হয়তো হয়ে গেছে, কবিতাটা হয়ে গেছে, আর কিছু নেই আমাদের। এখন আপাতত আমরা পার্ট টুতে চলে যাই। সৃজনশীল অংশ সমাধান। পার্ট টুতে থাকছে সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন সমাধানের ক্ষেত্রে তোমাদের অত্যন্ত থাকতে হবে নীরব এবং ভালো করে সৃজনশীল প্রশ্নগুলো দেখে নাও। সৃজনশীল প্রশ্নে আমি 2টা সৃজনশীলের সলভ রেখেছি এবং আর 2টা তোমাদের বাড়ির কাজের জন্য রেখেছি। আগে আমরা সৃজনশীলগুলো দেখে নিই কীরকম, তারপরে আমরা সমাধান করি, ঠিক আছে? এটা হলো প্রথম সৃজনশীল। প্রথম সৃজনশীল একটু ভুল আছে, একটু ঠিক করে নাও। আমি যদিও পড়াতাম, এখানে চিটচিটা হবে, চিটচিটা হচ্ছে তো এখানে পয়রস্যি হবে, একটু লিখে নাও। এখানে পিচ্ছিরা হবে, পিচ্ছিরা, হ্যাঁ, প্রথমে হবে হলো পিচ্ছিরা। এই যে অ্যান্সার লিখেছি আমি, অ্যান্সারের তথ্য দেখাবো না। দ্বিতীয় সৃজনশীলে যাব। দ্বিতীয় সৃজনশীল রেখেছে একটা কবিতা, যেটা থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা 100%। আমি কবিতা থেকে কবিতা আকৃতির প্রশ্ন করলে ভালো হয়। এগুলো অ্যান্সার লিখেছি তোমাদের বোঝাতে আমার সমস্যা না হয়, সেজন্য অ্যান্সার লিখেছি। আর এইগুলো তোমাদের এইচডাব্লিউগুলো তোমরা একটু আগে স্ক্রিনশট দিয়ে নাও তো। আচ্ছা, তোমরা আগে তুলে নাও, স্ক্রিনশট দিয়ে নাও, স্ক্রিনশট দিয়ে নাও। এটা একটা কিন্তু কবিতা, ঠিক আছে? এটা কবিতা, স্ক্রিনশট দিয়ে নাও। আশা করছি স্ক্রিনশট দিয়ে নিয়েছো। যদিও টাইম দিব, এবং পরবর্তী আরেকটা আছে। এই 2টা সৃজনশীল তোমাদের জন্য আমি অনেকটা কষ্ট করে একটা কঠিন সৃজনশীল তোমাদের জন্য লিখেছি। এটা আশা করছি একটু অনেক, তো এটার স্ক্রিনশট দিয়ে নাও দ্রুত। এই 2টো সৃজনশীল তোমরা লিখে কমেন্ট বক্সে জমা দিবে, অবশ্যই কিন্তু জমা দিবে, ঠিক আছে? তাই আমি দেখতে পারবো তোমরা সঠিক লিখছো নাকি। সৃজনশীল পড়ানোর পরে এটাই 2টা তোমাদের বাড়ির কাজ, ঠিক আছে? বাড়ির কাজগুলো কিন্তু অবশ্যই করবে, সুন্দরভাবে করবে, যাতে আমার সমস্যা না হয়, তোমাদের আর সমস্যা না হয়। আমার সমস্যা তো কিছুই না। তো চলো সৃজনশীল অংশ শুরু করি। চলে এলো সৃজনশীল। এখানে পিচ্ছিটা লেখা, হ্যাঁ, মুছে দিই, মুছে দিই, মুছে দিই, আমারই সমস্যা। আচ্ছা, এখানে প্রথমে আসলে হলো 19 মাথা নত করে অভিবাদন জানানো তোমরা বলতে পারো। আচ্ছা, আমি অ্যান্সারটাকে দেখে নিই। আমি উদ্দীপক করবো না, উদ্দীপক করতে যথেষ্ট টাইম লাগবে। উদ্দীপকটা তোমাদের নিজেরাই কষ্ট করে করতে হবে, এক্ষেত্রে আমি কিচ্ছু করতে পারবো না। আমরা আনসারে যাই। 19 কথাটির মানে হলো পিছনে পিছে সম্পূর্ণরূপে সালাম বা অভিবাদন। আনসার দেওয়া আছে, আনসারের তোমরা স্ক্রিনশটটা দ্রুত নিয়ে নাও তো। আনসারের স্ক্রিনশটটা দ্রুত নিয়ে নাও, স্ক্রিনশটটা দিয়ে নাও। পরবর্তীগুলো দিচ্ছি, স্ক্রিনশট নাও দ্রুত। এখানে একটু ঠিক করে না, এখানে পকেট লেখা হয়েছে, দাঁড়াও আমি এটা হাইড করে দিই। তোমরা আবার কী বলতে কী ভাববা। এখানে উদ্দীপক হবে, হ্যাঁ, ওখানে উদ্দীপকের লিখে নাও। কেটে গেছে হয়তো, ঠিক আছে? স্ক্রিনশট দাও, দ্রুত স্ক্রিনশট দাও। 1 নম্বর সৃজনশীল বিশেষ, না এটা কোনো নাম্বার মেবি, হ্যাঁ হ্যাঁ, এটা স্ক্রিনশট দাও, দ্রুত স্ক্রিনশট দাও। সরি, এখানে দেওয়া হয়ে গেছে, দাগটা মুছে দিয়েছি। স্ক্রিনশট দিয়ে নাও, আশা করছি দিয়ে নিয়েছো। তো চলো আমরা আবার পরবর্তী, এই যে আমাদের প্রশ্নের অংশ চলে আসছে। ক নাম্বার আমরা অলরেডি সলভ করে ফেলেছি। আমি দলে চাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খলা। চলো ব্যাখ্যাটা দেখি। আমি দলে চাই যত বন্ধন, যত নিয়ম শৃঙ্খলা। বঙ্গোক্তির মাধ্যমে কবি শাসকদের অন্যায় শাসনতন্ত্রের নিয়মতন্ত্রের বিধি চালানোর বাধা উপেক্ষা করে এগিয়ে যাওয়ার কথা বলেছেন। দেখো, এটা তোমরা নিজেরাই দেখে নিতে পারছো, তাই না? এত কিছু তো আমার পড়ানোর কোনো দরকার আসছে না। একটু পড়ে না, কারণ ক্লাসটা অলরেডি লেন্দি হয়ে যাচ্ছে, আমার অতটা সময় নেই লেন্দি করার।
উদ্দীপকটা করে গ নম্বরের আনসারটা দিলে আমি কবিতাতে যাই। এই সৃজনশীলটা তোমরা একটু অনুগ্রহপূর্বক দেখে নিও। আমার অত টাইম নেই হয়তো যে এত পড়াবো আমি। অলরেডি ক্লাসটা লেন্দি হচ্ছে, এমসিকিউ সলভ দিতে হবে আমার। কোথায় গেল প্রশ্ন? আচ্ছা, এই প্রশ্নটা আমরা সমাধান করবো। স্ক্রিনশটটা কিন্তু আমরা ভালো করে নিয়েছি, এটা নিতে পেরেছ? কাজের জন্য নিতে পারো নি। আচ্ছা, যদি না নিতে পারো নিয়ে নাও, 20 সেকেন্ড টাইম দিলাম, নিয়ে নাও। নিচ্ছ? 20 সেকেন্ড টাইম হয়ে গেছে। আর বাদ বাকিটা দিতে পেরেছো। এটা ক নম্বর প্রশ্ন? হ্যাঁ, এখানে ওঠেনি হয়তো, ক হবে। এখানে লিখে নাও, এটা ক নম্বর প্রশ্ন। সরি, এটা ক নম্বর। হ্যাঁ, ক। নতশির। তো চলো অ্যান্সার দেখি। নতশির মানে, নতশির হলো অবনত মাথা বা মাথা নোয়ানো, প্রায় একই রকম কর্নিশে। ঠিক আছে, দুটো প্রশ্ন একই রকম লিখেছি। তো চলো পরবর্তী প্রশ্ন কি আছে? বীরের শির উন্নত কিভাবে? চলো দেখি বীরের শির উন্নত কিভাবে। আপন তেজ বীরত্বের ত্যাগের মহিমাই ছিল উন্নত। বিদ্রোহী কবিতায় বিদ্রোহী কবির শির, এটা দেখে নাও। এটা আমি অত কথা বলবো না, কবার অ্যান্সার দেওয়া আছে এবং সার কথা রেখেছি। সার কথাটা লিখতে ভালো হবে। গ ঘ তোমরা দেখে নাও, সৃজনশীল আমি লিখেছি, তোমরা এইভাবে একটু দেখে দেখে সলভ করার চেষ্টা করো। হ্যাঁ, এবং আমি আগে দৌড়ভিত্তিকটা সলভ করে দিই। আগে দৌড়ভিত্তিকটা সলভ করতে দেখি কত টাইম লাগে, আর দিতে চাই। আর যদি টাইম পাই আমি এদিকে ফিরে আসছি। এদিকে ফিরে এসে আমরা দেখছি কী করা যায়। কবিতা। তো চলো পার্ট 3। আমাদের এখনো 2টা অংশ আছে নৈর্ব্যক্তিক, সেজন্য আমরা দ্রুত কাজ করার জন্য এইভাবে স্লাইডগুলো আমরা স্কিপ করছি, কারণ আমার অ্যান্সার করা আছে। 1 ঘন্টার বেশি ক্লাস করা মানে অনেকটা টাফ স্টুডেন্টের জন্য। আমার 15 মিনিট আছে টাইম হাতে। 15 মিনিটের ভিতরে আমার এমসিকিউ সলভ দিতে হবে, অনুধাবন জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে কিছু কথা বলতে হবে। সো কথা না বাড়িয়ে আমরা নৈর্ব্যক্তিক স্লাইডে চলে যাই। চলো, নৈর্ব্যক্তিক হাজির হয়ে গেছে। তোমাদের বহুকাঙ্ক্ষিত ফল আমরা সলভ করব হাতে কলমে। সবাই খাতা কলমে রেডি হয়ে যাও। বিদ্রোহী কবিতায় সরি। আচ্ছা, আমরা একটা লাল কলম নিয়ে নিই, মোটা দাগ করার জন্য কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে নিই। বিদ্রোহী কবিতায় কবি কার বুকের ক্রন্দন চাষ, এটা তোমাকে অবশ্যই পড়তে হবে। কবিতাটা বইয়ের মাধ্যমে পড়ার মাধ্যমে তুমি জানতে পারবা। এখানে বিধবার হবে আনসার। এখানে একটা বই থেকে, কবিতা থেকে সরাসরি প্রশ্ন, এখানে তো আমি কোনো বিশ্লেষণ দিতে পারছি না। এই দেখো, আমার ব্যাখ্যার ভিতরকার প্রশ্ন এখানে আমি লিখেছি, ওটাই আমি এখানে কপি পেস্ট করেছি। এটা আমাদের বইয়েও আছে হয়তো, মেবি। এটা কী হবে শোনো বলো? আমি অত পড়বো না, মাত্র হবে। ঠিক আছে, ক নম্বর হবে আনসার। কেটে গেছে নৈর্ব্যক্তিকটা, সেজন্য আমি এটা স্কিপ করছি। আচ্ছা, স্কিপ করবো না, আমি আগে উদ্দীপকের প্রশ্ন তো আমি তাও দেখছি পারি নাকি। চলো তার আগে দেখি আমাদের কি যেন, হ্যাঁ, ওটা আগে সমাধান দিয়েই নিই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলন থেকে শুরু করে আজীবন এক অকুতোভয় নেতা ছিলেন। জেল জুলুম সহ্য করে তিনি জাতিকে স্বাধীনতা এনে দিতে সক্ষম হন। জাতির জনকের এই বিদ্রোহী কবিতার সাথে এখানে অবশ্যই বিদ্রোহ আছে। এখানে অবশ্যই কি আছে শোনো? বিদ্রোহ আছে। এখানে অবশ্যই দেশপ্রেম আছে। এখানে অবশ্যই নেতৃত্বও আছে। তার মানে এখানে সবগুলো হবে। এখানে কেটে গেছে, আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। অ্যান্সারটা ক খ গ তিনটাই হবে। অল লিখে দিলাম। হ্যাঁ, তোমাদের জন্য লিখে দিলাম, অল হবে অ্যান্সার এখানে। চলো পরবর্তী স্লাইডে যাই, না কি বলো? চলো এমসিকিউ প্রচুর পরিমাণ সলভ করবো আমরা এখন। কত বছর বয়সে সরি পুরো স্লাইড চেঞ্জ হচ্ছে, স্ক্যান কোথায় গেলি? ও
উফ, আচ্ছা, কত বছর বয়সে লেটর দলে যোগদান করেন? 12 বছর বয়সে লেটর দলে যোগদান করেন তিনি। গ্রামে মক্তবে তিনি কত বছর শিক্ষকতা করেন? 5 বছর শিক্ষকতা করেন। এটা সবই কবি পরিচিতি থেকে নেওয়া। লেটর দলের মাধ্যমে তিনি পালা গান রচনা শুরু করেন। এটা অবশ্যই পড়তে হবে, পুরো পরিচিতি থেকেই নেওয়া হয়েছে প্রশ্ন। কবি পল্টন এ সৈনিক হিসেবে যোগ দেন কত বছর বয়সে? এটা হিসাব করতে হবে। হিসাব করলে মেবি 45 বছর হবে। ঠিক আছে, এটা হিসাব করে নিও। ওনার জন্ম কত সালে? 1899 সালে, এবং পল্টনে যুক্ত করেছিলেন 1917 সালে। একটা বিয়োগ করলে দেখো 45 বছর হবে। ঠিক আছে, আর এই যে এইগুলো অ্যাভয়েড করো, হ্যাঁ, এগুলো কোথা থাকার কবি অ্যান্সার উঠে গেছে আমি নিজেও জানি না, কপি পেস্ট করতে গিয়ে হয়তো অ্যান্সার উঠে গেছে, ওগুলো অ্যাভয়েড করো। হ্যাঁ, কাজী নজরুল ইসলাম কত সালে সৈনিকে যোগদান করেন? 1917 সাল। 1917 সাল। পুরো স্লাইড 1917 দেখছি। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। 1917 সাল। দাঁড়ানো হজ করে দাঁড়ানো। হ্যাঁ, কবি 17 নম্বর পুনর্ব্যক্তি কোথা থেকে আসে? কবি যোগদান করে কি পদে? হাবিলদার পদে উন্নীত হন, তাই তো? কত সালে? 1920 সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়। এগুলো পড়বো, হ্যাঁ, পাঠ পরিচিত সব প্রশ্ন, সেজন্য দুটো চাপ দিচ্ছি। সাম্যবাদী এক ধরনের কি? সাম্যবাদী এক ধরনের কাব্যগ্রন্থ। কাজী নজরুল ইসলাম পদ্মভূষণে দেয় হচ্ছে ভারত সরকার। এখানে ঘ নাম্বার অপশনটা দেখছি অ্যাভয়েড হয়ে গেছে, স্কিপ হয়ে গেছে, সমস্যা নেই। 1972 সালে বাংলাদেশের কে স্বাধীন হওয়ার পরে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। দেখো, অনেকগুলো এমসিকিউ আমি লিখেছি, দেখেছো? এত এমসিকিউ কোথাও সমাধান পাবা না আমার ভিডিও ছাড়া। কবি শির দেখে কি নতশির হয়েছে? দেখো তো, বলো তো। হিমালয়, আমরা প্রথম লাইনেই পড়েছি হিমালয়। হলো অন্যতম, বলো শির, সরি, শির হিমাদ্রির। আমরা এরকম একটা লাইন পড়েছি, আমরা অবশ্যই লাইনটা দেখবো এখন, যা দেখতে আমাদের বিশ্বাস হবে না, যেহেতু এগুলো পড়ানো জিনিস, এগুলো দেখায় রাখা ভালো তোমাদের জন্যই। এই যে আমাদের চলে এলো, আচ্ছা, এই যে শির নেহারি আমারই নত শির ওই হিমাদ্রির, বুঝছো? হিমাদ্রি এখানে মাথা নিচু করছে, তো হিমালয় এখানে মাথা নিচুটাকে বোঝাচ্ছেন, সেটা এখানে প্রকাশ পাচ্ছে। ঠিক আছে, হিমালয় শিখর কি হচ্ছে? শির মেহারি আমারই নত শির এই শিখর হিমাদ্রি, এখানে কি প্রকাশ পেয়েছে বলো? আত্মবিশ্বাস, আমি বলেছিলাম কবিতায় কিন্তু আত্মবিশ্বাস, আত্মদম্ভ প্রকাশ পেয়েছে। আত্মবিশ্বাস আছে, আমরা আত্মবিশ্বাসই দিয়ে দেব। ঠিক আছে, কবি নিজেকে কিসের নটরাজ হিসেবে ঘোষণা করেছেন? মহাপ্রলয়ের নটরাজ হিসেবে ঘোষণা করেছেন। কবিতাটাকে আমাকে আর দেখাতে হবে? চলো, কবিতাটা তো অবশ্যই দেখাতে হবে আমাকে, যেহেতু আমরা পড়লাম, অবশ্যই ভাবে দেখালে হয়তো তোমাদের ভালো মনে থাকবে। স্লাইডে যাবে, এই দেখো, আমি প্রলয়ের নটরাজ, আমি প্রলয়ের নটরাজ, অর্থাৎ কিসের? মহাপ্রলয়ের নটরাজের কথা এখানে বলা হয়েছে। মহাপ্রলয়ের নটরাজের কথাই বলা হয়েছে। কবি নিজেকে কি হিসেবে, পৃথিবীর অভিশাপ হিসেবে কাজ করেছেন? এটা কবিতাতে দেখতে হবে, কবিতাতে স্পষ্ট লেখা আছে। আমার এই লাইনটা মেবি আমার বিশ্লেষণে নেই। কবি সব কিছু ভেঙে করে নতুন চুরমার, এই প্রশ্নটা নিয়ে আমি অত্যন্ত চিন্তিত, এটা কিভাবে হয়, কিন্তু এটা ক নাম্বার দিলে আমি বেটার হয়। মানে আমি 3-4টা গাইড দেখছি, এক এক জায়গায় এক একটা আনসার করছে, আর আমার মনে হয়েছে এটাই হবে আনসার। ঠিক আছে, এটাই আনসার থাকবে, এটা হবে বেটার হবে। ঠিক আছে, চলো, এমসিকিউ আর কতগুলো আছে, এখন অনেকগুলো এমসিকিউ আমরা দেখবো। এটা কবি কি মানে না? কবি কোনো আইন কানুন তিনি মানে না, বাধা বিপত্তি কিন্তু না, কোনো আইন কানুন মানে না তিনি। ঠিক আছে, কবি নিজেকে বিদ্রোহী শোধ বলে ঘোষণা করেছেন কার? বিশ্ব
বিধাত্রী। ইন্দ্রাণী সুতের হাতে কি? ইন্দ্রাণী সুতের হাতে হলো চাঁদ। কবির এক হাতে বাঁশরি, অন্য হাতে কি? রণতুর্য। আমরা অলরেডি এটা বিশ্লেষণ করেছি এবং সেজন্য আমরা পাচ্ছি ইংরেজি সুত হলো ইন্দ্রাণী সুত হলো ইন্দ্রাণী হলো ইন্দ্রের স্ত্রী। ইন্দ্র হলো বৃষ্টির দেবতা হিন্দু ধর্মের মতে। নিজেকে কেমন এলোকেশ্বরী ঝড়ের সঙ্গে তুলনা করেছে আমি একটু আগেই দেখালাম, বারবার স্লাইড আমি দেখাচ্ছি না। এমসিকিউগুলো আমি দ্রুত সলভ দিচ্ছি কারণ আমার ওদিকে সৃজনশীল প্রশ্ন এখনো হাতে দিলাম না, অনেক কাজ আছে। কবি নিজেকে বেদুইন বলে নিজেকে কেন নিজেকে ছাড়া সরি একটু মিস্টেক, এইখান থেকে প্রশ্নটা এরকম হবে। মানে কবি নিজেকে বেদুইন বলেছেন কেন, এই প্রশ্নটা এরকম। তাই বলছি কীভাবে মিলছে না কেন প্রশ্ন, কী হবে বেদুইনদের মতো, বেদুইনকে নিজে যোদ্ধার মতো। কবি নিজেকে ছাড়া কাউকে উন্নিশ করে না, নিজের আত্মবিশ্বাসকে ছাড়া। হ্যাঁ, নিজেকে, আমি এখানে ভুল হলো দাঁড়ানো, নিজেকে হবে। হ্যাঁ, সরি, জিনিসপত্রগুলো কোথায় যাচ্ছে বারবার। নিজেকে, ঠিক আছে। কবি নিজেকে কার দম্র ত্রিশূল, পিলার খানের দম্র ত্রিশূল, কাকে কুন্নিশ করে না, আত্মমর্যাদা বোধ সম্পন্ন বলে। চলো পরবর্তী স্লাইডে যাই, দেখি কি আমাদের জন্য অপেক্ষা করছে। এমসিকিউ এর লাস্ট স্লাইড। কবি নিজের কার শিষ্য? বিশ্বামিত্রের শিষ্য, অবশ্যই বিশ্বামিত্রের শিষ্য। কবি কাকে খেপা বলেছেন? দুর্বাসাকে খেপা বলেছেন, তার ক্রোধের আগুনকে। তো চলো বোনাস পার্টটা আমরা দেখে নিই। এটা হলো আমাদের বোনাস পার্টে যে আছে সেইগুলো। ক খার জন্য আমি এত ক খ এখন পড়াবো না, স্লাইড দিয়ে দিয়েছি আমি। স্লাইড তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। আমি 20 সেকেন্ড করে টাইম দেবো, 5 সেকেন্ড করে টাইম দেবো। তো নাও 25 স্ক্রিনশটগুলো নিয়ে নাও। নাও স্ক্রিনশট নিয়ে নাও, দ্রুত স্ক্রিনশটগুলো নিয়ে নাও। আশা করছি খুব দ্রুত নিতে পারছো। স্ক্রিনশটগুলো নিয়ে নাও, দ্রুত নিয়ে নাও। আগে স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে কথা বলছি ক খ নিয়ে, দ্রুত নিবা। কয়ের স্ক্রিনশট শেষ, এবার খয়ের স্ক্রিনশট নাও। খয়ের এই যে বিখ্যাত কিছু উক্তি আছে কবিতায়, সেগুলো আমি বিশ্লেষণ করেছি, আমি এগুলো এখন পড়াবো খুব দ্রুত, তাড়াতাড়ি। বেশি প্রশ্ন রাখিনি, হয়তো 7-8টা প্রশ্ন রাখছি। তাড়াতাড়ি নিয়ে নাও, তাড়াতাড়ি নাও। এখানে 2টা প্রশ্ন আছে, ঠিক আছে? নাম্বারিং করা নেই তো, সেজন্য তোমাদের হয়তো বুঝতে কষ্ট হবে। তাড়াতাড়ি নিয়ে নাও স্ক্রিনশট। লাস্ট প্রশ্ন লাস্ট প্রশ্ন না, এখানে তো রাখিনি। আর একটা প্রশ্নই রাখা আছে, নাও একটা প্রশ্নই নাও। আশা করছি নিয়ে এসো, পরেরটা নিয়ে নাও। তোমাদের ওইটা আমার অন্য ক্লাসের স্লাইড, অন্য আরেকটা শ্রেণীর, এটা তোমাদের না, এটা তোমাদের। এই পর্যন্তই শেষ। একসাথে আমি 3-4টা ক্লাস করে রাখি তো, তাই তোমাদের স্লাইডটা ওটা হয়ে গেছে। কি এত তাড়াতাড়ি থ্যাঙ্কস ফর ওয়াচিং দেবো? এখনো তো শেষ হয়নি, শেষটা করে নিব, শেষ করে নিব। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিচ্ছি, ঠিক আছে? চলো আমরা এবার খ নাম্বার প্রশ্নের ব্যাখ্যাগুলো একটু দেখে নিই। আচ্ছা, আমি ক নিয়ে একটু কথা বলে নিই আগে। ক নিয়ে কথা বলবো, এই যে বোনাস পার্টটা নিয়ে। কেন বোনাস পার্ট দেওয়া? আমরা পরীক্ষায় ক খ লিখতে পারি না সেরকম কোনো সাবজেক্টেরই, কেন লিখতে পারি না সেই জন্যই আমি কিন্তু এই স্লাইডটা রেখেছি। 30টা ক নম্বর প্রশ্ন দেওয়া। তোমরা কি মাথায় ভাবতে পেরেছো? 30টা ক নম্বর প্রশ্ন, 10টা খ নম্বর প্রশ্ন দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 10টার বাইরে কখনো প্রশ্ন হবে না, যে 10টা আমি রেখেছি। 30টা দেওয়া ক প্রশ্ন যেমন সেখান থেকে করতে পারে।
বাট আমি 30টা অত্যন্ত গুরুত্বপূর্ণ রেখেছি। আমি প্রথম পৃষ্ঠার প্রথম 1960 সালে দেওয়া হয় এই পর্যন্ত 6 নম্বর প্রশ্ন নিয়ে আমি কোনো কথা বলবো না। এগুলো লেখক পরিচিতির প্রশ্ন। লেখক পরিচিতি বললে এই প্রশ্নগুলো পারবা। এই প্রশ্নগুলো নিয়ে কোনো কথা আমার নেই। আমরা এবার কবিতার লাইন বাই প্রশ্নগুলো আছে 7 নাম্বার থেকে, এইগুলো দিই। কবিতায় কবি নিজেকে কিসের অভিশাপ বলে তুলনা করেছেন? আমি কথা বলবো, কথাগুলো খুবই মনোযোগ সহকারে শুনতে হবে। কবি নিজেকে পৃথ্বী মানে হলো পৃথিবীর, এখানে যদি তুমি পৃথিবীরও দেখো কোনো সমস্যা হবে না, পৃথিবীর অভিশাপ বলেছেন। বিদ্রোহী কবিতায় কবি কি মানেন? কবির কোনো আইন মানে না। বিদ্রোহী কবিতায় কবির দুই হাতে কি? এক হাতে রণতুচ্ছ আর এক হাতে বাঁকা বাঁশের বাঁশুড়ি। আমরা দেখেছি নেহারি অর্থ কি দেখে বা প্রত্যক্ষ করে আমি এটা সৃজনশীলে দিয়েছি। সৃজনশীলের এখন আমরা আলোচনা করিনি, করব। বিদ্রোহী কবিতায় কি দাহন করবেন বলেছেন? কবি বিশ্বকে দাহন করবেন বলে বলেছেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, দাগায় নাও। 11 নম্বর প্রশ্ন দাগাঙ্কিত করে দিচ্ছি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। টিভিআই কবিতায় কবি কার বুকের কন্দন শ্বাসের কথা বলেছেন? বিধবা। বেশি ইম্পর্ট্যান্ট কিন্তু, বেশি ইম্পর্ট্যান্ট। আমি এটা এমসিকিউতে রেখেছি। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কাদের বঞ্চিত ব্যথা? উৎপীড়িতদের বঞ্চিত ব্যথা বা পথবাসী বিরহারা যত পথিক রয়েছে তাদের বঞ্চিত কথার কথা বলেছেন। খুবই ইম্পর্ট্যান্ট। দাগায় নাও, যেগুলো দাগাই দিচ্ছি ভেরি ইম্পর্ট্যান্ট। এগুলো থেকে প্রশ্ন হবেই হবে। কলেজ পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, এইচএসসি পরীক্ষার জন্য সমান তাহলে ইম্পর্ট্যান্ট। কাদের পথবাসী বিরহারাতে কবি নিজেকে কাদের মরম বেদনা বলেছেন? অবমানিতদের মরম বেদনা তিনি বলেছেন। ভেরি ইম্পর্ট্যান্ট। 14 নম্বর, যেগুলো দেখা দিব এগুলো কিন্তু বেশি করে পড়বা, সেই জন্য আমি, কারণ তোমাদের 30টা প্রশ্ন থেকে মাথা টাথা ঘুরে যাবে, যেগুলো ইম্পর্ট্যান্ট আমি দাগাই দিচ্ছি, সেই জন্য দাগানোর ব্যবস্থা করলাম। এই 4টা ঠিক আছে। কবি কাদের মরম বেদনা বলেছেন? অবমানিতদের মরম বেদনা বলেছেন। কাদের বঞ্চিত করার কথা বলেছেন? পথবাসী গৃহহারা যত পথিকের বঞ্চিত কথা বলেছেন। বিধবার বুকে কাদের কন্দন শ্বাস? আশা করছি সবগুলো হয়েছে। এবার এই প্রশ্নে আসো, কবি নিজেকে কেমন রবি বলেছেন? নিজেকে রৌদ্র রবি বলেছেন। ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ততটা না হলেও ইম্পর্ট্যান্ট প্রশ্ন। রৌদ্র কবি কিসের টানে পাশরি বলেছেন? বাঁশরির টানে ফাঁসরি বলেছেন। বাঁশরির টানে, ঠিক আছে। কবি নিজেকে কার হাতে? শ্যামের হাতের বাঁশরির কথা বলেছেন। কবি নিজেকে কার কুটার হিসেবে ঘোষণা করেছেন? বিশ্বামিত্রের। কবি নিজেকে কিভাবে কবি বিশ্বকে নিপবিত্র করে শান্তি আনবেন। কবি নিজেকে বলরামের কাঁধে হওয়ার কবি কি উপড়ে ফেলবেন বলে ঘোষণা করেছেন? কবি অধীন বিশ্বকে উপরে ফেলবেন বলে ঘোষণা করেছেন। বিদ্রোহী কবিতায় কবি কি ছাড়িয়া উঠেছেন? কবি বিশ্ব ছাড়িয়া উঠেছেন। চলো পূর্ববর্তী স্লাইডটা আমরা আরেকটু রিভিউ করে নিই। এখন বিদ্রোহী কবিতায় কবি কি দাহন করবেন? বিশ্ব দাহন করবেন। বিদ্রোহী কবিতায় কবি কার বুকের কন্দন শ্বাস? বিধবার বুকে। বিদ্রোহী কবিতায় কবি কাদের বঞ্চিত কথা বলেছেন? বঞ্চিত হওয়ার কথা বলেছেন। পথবাসী গৃহহারা যত পথিককে তাদের মরণ বেদনা বলেছেন। অপমানিতদের। এই কথাই কতগুলো দিলাম? এই কথায় দিলাম 4টা, ওই কথায় দিলাম 4টা, 8টা প্রশ্ন। কবি নিজেকে রৌদ্ররবি বলে তুলনা করেছেন। পাশরিক টানে বলেছেন। বাঁশরির টানে কবি কি উপরি ফেলিবেন বলে ঘোষণা দিয়েছেন? বিশ্বকে, তাই তো। একটা প্রশ্ন দেওয়া আছে মেবি, কবিতা কি ছাড়িয়া উঠেছেন? কবি বিশ্ব ছাড়িয়া উঠিয়াছেন। তো লাস্ট 30টা প্রশ্নের ভিতরে টর্পেডো অর্থ ডুবোজাহাজ থেকে নিক্ষেপণ যন্ত্র, এটা
শব্দার্থ টিকা থেকে দেওয়া হয়েছে, আমি এটা নিয়ে কথা বলবো না। এবার 6 নম্বর প্রশ্ন, অনুধাবন প্রশ্নে আমরা চলে আসি। অনুধাবন প্রশ্নে কি বলা হচ্ছে? জলে উৎপীড়িতদের ক্রন্দন রোল বাতাসে ধ্বনিবে না। দেখো, এটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্ট্যান্ট। দেখছ, কবি কাদের ক্রন্দন রোলের কথা বলেছে? উৎপীড়িতদের ক্রন্দন রোল। হ্যাঁ, উৎপীড়িতদের ক্রন্দন রোলের কথা কিন্তু কবি বলেছে। দেখা যায় না, আমি দেখার জন্য দেখছি। নির্যাতিত ও নিপীড়িত মানুষের দুঃখ কষ্ট ও আত্মচিন্তার বন্ধ না হওয়া পর্যন্ত কবি বিপ্লব চালিয়ে যাবেন বোঝাতে প্রশ্ন করেছেন যে একদিন এই যারা বাংলাদেশি মানুষের উপরে যে অত্যাচার চালাচ্ছে তাদের এই আত্মচিন্তার বন্ধ না হওয়া পর্যন্ত যে তিনি বিদ্রোহ করে যাবেন। এটা মূলত বুঝিয়েছে প্রশ্নটি দ্বারা। পরবর্তী মম এক হাতে বাঁশর বেসরি, এটা এক হাতে দ্রোহ আর এক হাতে প্রেম, আমি বলেছি তো এমসিকিউতে বলেছি। এখানে ওই চেতনা সাম্য চেতনা বিশ্লেষণ করতে হবে। আমি বলেছিলাম এটা নিয়ে একটু কথা বলবো, তাই না? ওখানেই বলেছিলাম ক্লিয়ার করার কথা, ক্লিয়ার করে দিই, করতে হবে। দেখতে হবে, এত কিছু পড়া আমার জন্য অসহ্য লাগছে। যদি এত কথা বলতে ভালো লাগছে না, আমার সৃজনশীল অংশ নিয়ে ভালোভাবে কথা বলা হয়নি। তো আর 5 মিনিট মতো এখানে থাকবো, থাকার পরে সৃজনশীল করাবো 5-7 মিনিট মতো, শেষ হয়ে যাবে। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, অন্য হাতে জাতামাতা, তাই তো? প্রেম ও দ্রোহের সমন্বয়ে নিজ অস্তিত্বের স্বরূপ তুলে ধরেছেন কবি, অবচারণা করেছেন কবি যা কাজী নজরুল ইসলাম প্রেমের কবি, দ্রোহের। আচ্ছা দেখো, পড়ে না। হ্যাঁ, এখানে কোনো কথা আমি এমন লিখিনি যে তোমরা বুঝতে পারবা না, তোমরা বুঝতে পারবে। এগুলো পড়লে তোমরা আরো ভালো বুঝতে পারবে। হ্যাঁ, একটু পড়ে নিও যেগুলো লিখেছে। এই যে আরপিএসের বাঁশির বাঁশরি একটা এমসিকিউ নাম বা ক নাম্বার নাম, ইরিডিস। আরপিএসের প্রেমিক ছিলেন, আরপিএসের প্রেমিকের নাম ইরিডিস। প্রশ্নটা আমার রাখিনি, এটা 2023 সালের কোন বোর্ডের জন্য আসছে আমি দেখলাম প্রশ্ন অ্যানালাইসিস করতে গিয়ে, অর্থাৎ আমার প্রাইভেট ব্যাচের প্রশ্ন করতে গিয়ে এই প্রশ্নটা আমি দেখলাম। প্রশ্নটা আমার রাখা উচিত ছিল, হয়তো ভুলে গেছি রাখতে। একটু দেখে নাও, পরবর্তী স্লাইডে আর ভুল হবে না। এইভাবে যেটুকু ভুলে যাবো আমি, এইভাবে ক্লাসেই সলভ করে দেবো, কারণ আমার পূর্ববর্তী স্লাইড তৈরি করা অনেক কষ্ট। একটা স্লাইড তৈরি করতে কমপক্ষে 3 থেকে 4 দিন টাইম লাগে, আর 3 থেকে 4 দিন টাইম দিয়ে একটা স্লাইড তৈরি করা আমার পক্ষে সত্যি অসম্ভব। আশা করছি সব প্রশ্নই ক্লিয়ার এখানে। আমরা সৃজনশীল পার্টে যাই। পার্ট 2-তে আমরা কিছু কথা বলিনি, একদমই কথা বলা কম হয়েছে, ওখানে চলে আসলাম আমরা পার্ট 2-তে। পার্ট 2-তে কথা বলবো। এই তো খুব কষ্ট হচ্ছে তো, আর এই 5-7 মিনিট ক্লাস করো, হয়ে যাবে। জাস্ট 5-7 মিনিট, ঠিক আছে? আর ল্যাপটপ একটু হ্যাং করছিল তো, সেই জন্য এত জোরে একটু রুডলি কথা বললাম। তাছাড়া তো রুডলি কথা বলার এমন কোনো প্রয়োজন এখানে নেই, তাই না? সরি চলো পরবর্তী স্লাইড দেখি কি আছে। সৃজনশীল নিয়ে আমরা কথা বলবো না, এত কথা আমি বলতে পারছি না। সৃজনশীল দেখবো, সৃজনশীল চলে আসো। সেটা তো হয়েছে, আসলে বাড়ির কাছে দুটো দিয়েছিলাম, ওই দুটো নিয়ে একটু কথা বলে চলে আয়, দ্রুত চলে আয়। কবি, আচ্ছা এগুলো নিয়ে তো কথা বলা হয়ে গেছে। বন্ধন শ্বাস বাতাস উঠিবে না, আমি এটা এইমাত্র দেখালাম, অ্যান্সার সহজ দেওয়া রয়েছে অনুধাবনে। আচ্ছা 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 আজকে আর বেশি কথা বলবো না আপাতত। তাহলে কি সোনারা, আজকের মতো কি? তাইলে সোনারা আজকের মতো কি বলো তো? আজকের মতো তোমাদের
এইটা। থ্যাংকস ফর ওয়াচিং। নাও লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ডস অ্যান্ড ক্যারি অন। আশা করছি অধ্যায়টা কবিতাটা খুব ভালোভাবে আমরা শেষ করেছি। যদি এখনও তোমাদের কোনো অভিযোগ থাকে কবিতা নিয়ে, এটা একদম তোমাদের এইচএসসি পরীক্ষা পর্যন্ত কাজ করবে আমি যেভাবে ক্লাসটা নিলাম। সো ভালো করে করো, 1 থেকে 2 বার করো। এরপরেও যদি সমস্যা থাকে, আরও যদি প্রশ্ন দেওয়া লাগে আমি দেবো। সো ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, যদি অধ্যায়ের আরও এমসিকিউ লাগে অবশ্যই চ্যানেলটাকে এবার সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।